আমি রহমত। আমার জীবনে ঘটে যাওয়া কিছু হাড় কাঁপানো, শিহরণ জাগানো ঘটনা শুনুন। আমি রহমত। আমার বাড়ি নদিয়া জেলায়। আমি একজন ট্রাক ড্রাইভার। আমি ছোট্ট থেকে 18 বছর বয়স থেকে ট্রাক চালাতাম। এনএস রোডে, ন্যাশনাল হাইওয়ে। প্রায় 10 বছর আমি এই ট্রাকটা চালাই। একদিন হঠাৎ আমার মালিক খুব বিপদে পড়ে গেল। তাই আমাকে বলল, রহমত, আমার মনে হয় এই ট্রাকটা রাখা যাবে না। আমার বেশ কিছু দেনা হয়ে গেছে, তাই ট্রাকটা আমাকে বিক্রি করতে হবে। কারণ আমি সেই ওস্তাদেরই গোলাম ছিলাম। তাই আমি আর না হ্যাঁ কিছু বললাম না। ট্রাকটা উনি বিক্রি করে দিল। আমি যে ট্রাক কিনলো আমার, ওই ট্রাকটা সে নিয়ে চলে গেল পাঞ্জাবে। তাই আমি বেকার হয়ে গেলাম, নিয়মিত এক রোজগারি মানুষ। আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, আমার একটি বোন ছিল। আমার বয়স এখন 29টা বছর। আমি আপনার নিয়মিত শ্রোতা। প্রত্যেক দিন আমি আপনার গল্পগুলো শুনতাম। নানা রকম কাহিনী, নানা রকম সত্য ঘটনা, নানা রকম ভূতের গল্প। আমার জীবনে নেমে এসেছিল এক মারাত্মক এক ভয়ের কাহিনী। শুনবেন? তাহলে শুনুন। আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলের পক্ষ থেকে রহমতের এক করুণ, এক দুর্বিষহ, এক শিহরণ জাগানো কাহিনী। রহমত নিজের মুখে যে কথাটা বলছে সেটা আবার শুরু করলাম। একদিন আমি কাজের জন্য ছোটাছুটি করছি, তাই হঠাৎ একটা কাজও পেয়ে গেলাম। লাশ বহন করা কাজ। অ্যাম্বুলেন্স চালাতে হবে। অ্যাম্বুলেন্সের মালিক আমাকে ডাকলো, রহমত, তোমার তো একটা কাজ করতে হবে। যদি তুমি কাজ খুঁজছো বলছো, আমার অ্যাম্বুলেন্সটা চালাতে পারবে? আমি বললো যে হ্যাঁ, কেন পারবো না। বললো, খুব সাহস রাখতে হবে। বললো, আমি ছোট্টবেলা থেকে ন্যাশনাল রোডে গাড়ি চালিয়েছি, হাইওয়েতে। আমি ট্রাক চালাতাম। আমার সাহস, অপরিসীম সাহস আছে। এই অ্যাম্বুলেন্স সে অ্যাম্বুলেন্স নয়। এই অ্যাম্বুলেন্সটা লাশ বহন করতে হবে। যেসব জায়গায় পরিত্যক্ত লাশ, বেওয়ারিশ লাশ, এই লাশগুলো নিয়ে এসে মালিকের কাছে হস্তান্তর করতে হবে। কখনো সেই লাশগুলোকে হসপিটালাইজ বা পুলিশের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমি বললাম, আমি বেশ তো পারো। বলে, তার জন্য তুমি বেশ ভালো বেতনই পাবে। আমার প্রথম কাজ হলো যেদিন অ্যাম্বুলেন্সের চাবিটা আমার হাতে দিল, সেদিন আমি একটি অর্ডার এলো আমার কাছে যে দুটো ট্রেনে কাটা পড়া বডি নিয়ে আসতে হবে। সেই ট্রেনে কাটা পড়া বডিটা আনতে হবে কৃষ্ণনগর রেলওয়ে গেটের ক্রসিং থেকে। আমি বলেছিলাম আমার বাড়ি নদিয়া, রানাঘাটে ঠিক অনেকটা ভেতরে। অ্যাম্বুলেন্স আমার কাছেই থাকতো। অ্যাম্বুলেন্সের চাবিটা নিয়ে আমি
খবর পাওয়া মাত্রই মালিক খবর দিতেই আমি বেরিয়ে পড়লাম। কোথায় যেতে হবে? কৃষ্ণনগর রেলওয়ে গেটের কাছে কৃষ্ণনগর ফাঁড়ির পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, তার সঙ্গে তার দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। ওরা যেমন বলবে তুমি ঠিক রহমত সেরকম কাজটা করো। আমরা বললাম ঠিক আছে। আমার সঙ্গে একটি ছেলে দিল। ছেলেটি রোগা পাগলা, একদম চেহারাটা খ্যাংরাঘাটির মতো। তো আমি বললাম যে একে নিয়ে কি করব? বললো এ তো রহমত তোমার খালাস হিসাবে কাজ করবে। এ থাকা না থাকা, এই তো মরা দেখেই ভয় খেয়ে পড়ে যাবে। এত রোগা পাগলা, চোখের তলায় কালি পড়ে যাওয়া, চোখ দুটো লাল টক, মনে হচ্ছে খুব আকণ্ঠ মদ খেয়ে আছে। ছেলেটির বাড়ি ওই রকম নদিয়ায়। ছেলেটির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার নাম রাজু, আমার খুব সাহসী, আপনি আমাকে 1-2 দিন রেখে না পোষালে রাখবেন না, ছেড়ে দেবেন। বললো তুই লাশ দেখে ভয় খেয়ে যাবি না তো? বললো না ওস্তাদ, আমি লাশ টাশ দেখে ভয় খেয়ে যাবো। বললো বেশ, তাহলে আমার সঙ্গে চল। অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে রাজুকে পাশে বসে গাড়ি স্টার্ট দিল। কৃষ্ণনগরে রেলওয়ে স্টেশনে ঠিক লেভেল ক্রসিং গাড়িটা এসে দাঁড়ালো। রাত্রি তখন 11টা। খবর পেয়েছে রহমত রাত্রি 9:30টার সময়। ওইখান থেকে অ্যাম্বুলেন্স বার করেছে, বার করে নিয়ে আস্তে আস্তে আগে পুলিশ ফাঁড়িতে গেছে, সেখান থেকে কাগজ নিয়েছে, নিয়ে এবার তাদের লোক বল নিয়ে রহমত গেছে। রহমত যখন বডিটার কাছে গেল, গিয়ে দেখছে মা আর তার ছেলে। মায়ের মাথাটা থেকে খুলির একটা পাশ কেটে গেছে, বডি ঠিক ছিটকে পড়ে আছে অনেকটা দূরে। আর ছেলেটির মুখটা বিকৃত হয়ে গেছে। ছেলেটিকে দেখে মনে হলো 15-16 বছরের একটি যুবক। মায়ের হাত ধরে পার হতে যাচ্ছিল, ওপাশ থেকে থ্রু ট্রেন এসে কেটে দিয়ে গেল। একসঙ্গে একই পরিবারে দুটো বডি। রহমতকে তুলতে হবে। রহমত খালি আল্লাহর নাম করে বলল, আল্লাহ এ কি করলে তুমি? কাকে তুমি আমার কর্মজীবনের এই লাশ বহার কাজে কাকে তুলতে দিলে? এও তো কারো মেয়ে, এও তো কারো ছেলে। তাদের কোল তো খালি করলে, তার মায়ের কোল খালি করলে, মাকেও নিলে, তার সংসারে এক বিরাট অবস্থা নেমে এলো। কি জানি সেই অবস্থায় তার সংসারটা খবর না পেয়ে কি করছে। আল্লাহ আমার মাফ করো বলে রহমত আর রাজু বডিটার কাছে গেল। পুলিশ অফিসার তখন বলল, বডিটাকে অ্যাম্বুলেন্সে তোলো। রহমত তুলে সোজা আগে আমাদের ফাঁড়িতে নিয়ে এসো। রহমত বলল যে ঠিক আছে স্যার, আপনি একটু সাইডে দাঁড়ান, আমরা তুলে নিয়েছি। এ রাজু, রাজু, হ্যাঁ ওস্তাদ, আমার জন্য একটা বাংলা বোতল নিয়ে আয় আর দুটো পান নিয়ে আয়। কারণ রহমত কোনোদিন মদ খায়নি। এতদিন
ট্রাক চালিয়েছে, মদ খায়। এই জীবনে যে কাজটি নিতে চলেছে, যে কাজটি করতে চলেছে, রহমত ভাবছে আমি সুস্থ থাকলে আমাকে এই কাজটা সারা রাত আমাকে ঘুমোতে দেবে না। তাই অজ্ঞান অবস্থায় তাকে কাজটা করতে হবে। রাজু ওই রোগা এই ছেলেটি বডিটাকে সাদা চাদর দিয়ে মুড়ে কাফনের মতো করে দুজনে ধরে অ্যাম্বুলেন্সের পেছনে ঢুকিয়ে দিল। অ্যাম্বুলেন্সের দরজাটা বন্ধ করে দিল। রহমত অ্যাম্বুলেন্সটা নিয়ে পুলিশের স্টেশন বাড়িতে এলো। আসার পর ওরা ওইখান থেকে মুখটা, পুলিশের যা ডিউটি, অ্যাম্বুলেন্সের ভেতরে উঠেই মুখটা খুলে দিল রহমত। খুলে দেওয়ার পর ওরা যা যা নোট করার লেখার করে দিল। ওরা বললো এটা বাড়ির লোককে খবর দিয়েছি, বাড়ির লোক নিয়ে যাবে, তাদের হাতে তুলে দাও। বাড়ির লোক আসতে একটু দেরি হয়ে গেল, রাত্রি 12:30 বেজে গেল। থানায় রহমত আর রাজু বসেছিল বডিটাকে নিয়ে গাড়িতে। ওরা আসতে দুজন ভদ্রলোক স্কুটার নিয়ে এলো। আসার পর আইডেন্টিফাই করলো, করার পর ওরা বেরিয়ে এলো। বললো যে আমাকে অনুসরণ করে এই বডিটাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ ওরা ওইখান থেকে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালকে করে দিয়েছে। আর আপনি কিন্তু যাবেন না, ওইখানেই থাকবে। পোস্টমর্টম করে আপনার গাড়িতেই আমরা বডিটা নিই। রহমত বললো যে ঠিক আছে। বললো ভাড়ার সম্বন্ধে তোমাকে চিন্তা করতে হবে না। রহমত বললো না না না, আপনি যখন বলবেন আমি গাড়িতে উঠিয়ে নেবো, পোস্টমর্টম হয়ে গেল। এদের বিরাট একটা চ্যানেল ছিল, যে দুজন ভদ্রলোক এসেছিল, এরা কোথা থেকে লেখালেখি করে এনে, মানে ওই বডি যে পরের দিন পোস্টমর্টম হবে রাত্রিবেলায়, সেই রাতেই রাত্রি 3:30-এর মধ্যে পোস্টমর্টম হয়ে কাগজ দিয়ে ওরা বডিটা দিয়ে দিল। বোঝা গেল কোন প্রভাবশালী মানুষেরই বাড়ির লোকজন। বডিটা তো অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়েছে। পোস্টমর্টমের পর অ্যাম্বুলেন্স ছুটে চলেছে। এবার যখন এই দুজন ভদ্রলোক ওনাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে রহমতকে, এই অ্যাড্রেসে এই লোকেশনে গিয়ে এই বাড়ির সামনে দাঁড়াবে। জানা গেল এই দুটো বডি মুসলিম ফ্যামিলি, তাদেরই সম্প্রদায়ের মধ্যে। তাই রহমত চিন্তা করলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো এই পাপ কাজ করার জন্য। আমি তো কাউকে হত্যা করিনি, আমি কিন্তু লাশ বহন করে তার বাড়ির পরিবারের হাতে তুলে দিই। এমন সময় এরা ওই অ্যাড্রেস দিয়ে ওরা বললো আমার যেতে একটু দেরি হবে, তুমি গাড়ি নিয়ে পৌঁছে যাও, ওইখানে সব লোকজন থাকবে বাড়িতে। রহমত সেই কৃষ্ণনগরের রাস্তা দিয়ে ছুটে চলেছে রানাঘাটের দিকে। ভেতরে গভীর রাত, মানে রাত যেন শেষের দিকে, শীতের রাত। 4টে 4:30 বাজলেও গভীর অন্ধকার হয়ে থাকে। খুব বৃষ্টি হচ্ছিল রাতে। রহমত সেই জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এই রোড ছেড়ে ওদের বাড়ির দিকে। হঠাৎ গাড়ির একটা ঘাড়ঘাড় ঘাড়ঘাড় আওয়াজ করে স্টার্টটা বন্ধ হয়ে গেল।
রহমত রাজুকে পাশে বলে, আরে রাজু, কিরে এরকম গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল, চারদিকে অন্ধকার, কি করবি রে? বলে, ওস্তাদ আমি দেখবো, একবার নেবে। বলে, তুই কাজ জানিস? বলে, হ্যাঁ আমি কাজ জানি, আমি তো আগে কাজ করতাম। আপনি যেমন ট্রাক চালাতেন, আমি ট্রাকে খালাসি হিসাবে কাজ করেছি তো। তাই নাকি? এই খবর খবর হতে হতে রাজু নেবে, অ্যাম্বুলেন্সের বোনেটটা তুলে ও দেখছে কি কেন স্টার্টটা বন্ধ হয়ে গেল। হঠাৎ ও যখন বোনেটটা তুলছে, তখন এইদিকে বোনেটটা তো তুলেছে, সামনে রাস্তা পুরোটা দেখতে পাচ্ছে না, স্টিয়ারিং এ বসে রওমা। তাই মাথাটা বার করে কাছের জানলা দিয়ে সামনের দিকে দেখছে। হঠাৎ দেখছি যে দুটো কাফন দেওয়া কাপড় জড়ানো বডি, সেই বডি দুটো গাড়ি ঠিক 5-7 হাত দূরে মাটি থেকে এতটা উঁচুতে ভাসছে। ও প্রথমে চোখ ডলল যে আমি আমি কি ঠিক দেখলাম? এ রাজু, ওস্তাদ, তো বোনেটটা নিচে নামাতো। ও বোনেটটা নিচে নামালো। কেন ওস্তাদ? আরে নামা না তুই। বোনেটটা নামিয়েছে, দেখছি তো কেউ নেই, রাস্তা পরিষ্কার। হঠাৎ পেছনের ভেতরে অ্যালার্ম সুইচ থাকে, যদি রুগী কোনো খুব বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে রুগীর যদি কোনো গার্জেন থাকে, সে ভেতরে বেল বাজালে ড্রাইভারের কাছে অ্যালার্ম বেজে ওঠে। ভেতর থেকে কাক কাক কাক, ভেতর থেকে কেউ যেন সুইচটা টিপছে। রহমত বলছে, ভেতরে তো দুটো কফন, সাদা চাদরে মোড়া, কে আছে ভেতরে? রহমত, যে ছেলেটা 19 বছর ধরে ট্রাক চালিয়েছে, সে কোনোদিন ভয় পায়নি, আজ যেন তাকে ভয় তাড়া দিয়ে দেয়। বলে, রাজু জলদি দেখতো, গাড়ি স্টার্ট হলো? রাজু বোনেটটা তুলে কি টানাটানি টানাটানি করলো, বললো, ওস্তাদ একটু স্টার্ট, শুয়ে এটা দিন তো চাবিটা। আবার চাবিটা দিতে গাড়িটা স্টার্ট হয়ে গেল। গাড়িটা স্টার্ট হয়ে রাজু ওপরে উঠে এলো। রহমান গাড়িটা চালাচ্ছে। হঠাৎ লুকিং গ্লাসে দেখছে পেছন দিকে যে জানলাটা ফাঁক আছে, সেই জানলার ফাঁকে দেখছে মুখ দিয়ে, জানলাটা দিয়ে, জানলার শাটারটা খুলে রেখেছিল, ও মানে আটকানো হয়নি। ওদের জানলা খোলা থাকে, কারণ গার্জেন ফার্জেন থাকবে লাশ নিয়ে আসার সঙ্গে, তারা কিছু কথা বলে, ইন্ডিকেট করে, সেই জন্য কাঠটা খোলা ছিল, ওই যে শাটারটা থাকে বক্স মতো, ওইটা খোলা ছিল। হঠাৎ লুকিং গ্লাসে দেখছে, লুকিং গ্লাসে যে দেখছে, রহমান দেখছে তার নিজের মুখ। খুব চমকে উঠেছে, এ কি দেখলাম আমি? লুকিং গ্লাসে ওইখানে আমার মুখ, পেছন তাকিয়ে দেখছে তো কেউ নেই, ওটা ফাঁকা। লুকিং গ্লাসে দেখার পর ওই কাঠের শাটারটা টেনে দিয়েছে। টেনে দেওয়ার পর ভেতর থেকে ওই কাঠের যে শাটারটা বন্ধ করলো, ওর মধ্যে খট 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 করে আওয়াজ করছে। রাজু এরম করে তাকালো, ওস্তাদ ভেতর থেকে কে আওয়াজ করছে মনে হচ্ছে না? রহমত, যাতে রাজুও ভয় না খায়, আমিও নিজে আরো ভয় না খেয়ে যাই, রহমত তো ভয় খেয়েই গেছে, কোনোদিন ভয় খাওয়ার লোক নয়। বলছে, না না ও কিছু না, চল তো, মনের ভুল, তুই বোধহয় লাস্ট বড় গাড়িতে প্রথম উঠলি। বললো যে, ওস্তাদ হ্যাঁ। একটু শহর আসতেই, একটা চায়ের দোকান আসতেই রাজু ওকে বললো, রহমতকে, ওস্তাদ একটু দাঁড়াবে, আমার খুব জোর পেচ্ছাপ পেয়েছে। ওই চায়ের দোকান ফাঁকে গিয়ে একটু বাথরুম করে এলো। বাথরুম করে রাজু হাত মুখ ধুয়ে লাশের অ্যাম্বুলেন্সে উঠেছে।
পেছন থেকে সেই অ্যালার্মের বেলটা আবার বেজে উঠেছে। ক্যাঁক, ক্যাঁক, ক্যাঁক। গাড়িটা এবার স্টার্ট দিয়েছে। স্টার্ট দিয়ে ও যখন ওদের বাড়ির ঠিক পৌঁছতে আর মিনিট 5-7 লাগবে, সেই রাস্তার ভেতরে ঢুকে গেছে ওদের বাড়ির সম্মুখে। দেখছে পাশে রাজু বসেছিল, রাজু নেই। রাজু তখন রাস্তার ঠিক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাজুও মাটি থেকে এতটা উঁচে ভাসছে। ও তাকিয়ে দেখে রাজু নেই, রাজু গাড়ির সামনে। রাজু তাহলে উঠে বসলো, দরজা আট করলো, গাড়ি স্টার্ট দিলাম। দেখছে রাজু গাড়িটার সামনে হাসছে। রাজুকে রহমত বুঝতে পেরেছে কোনো খারাপ জিন রাজুকে আক্রমণ করেছে। ও গাড়ি খুব স্পিড বাড়িয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স। ও হুইসেল বাজাতে বাজাতে একদম ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াতে বাড়ির লোকজন কান্নাকাটি সব বেরিয়েছে। ওই কাপড় দুটো বার করেছে। কাপড় দুটো যখন বার করেছে, রহমত তখন গাড়ির দরজার ডোরটা ধরে দাঁড়িয়েছিল। ওরা কাপড় দুটো বার করে একটা সেই ওদের খাট থাকে না, চৌকি মতো, ওই চৌকি খাট কাঠের উপর ওরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, ফুল ফুল দিয়ে সাজিয়ে রেখে ওর ওপরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। তখন ও অন্ধকার, ঘোর হয়নি, চারদিকটা অন্ধকার। খালি দূরে সেই পাখি ভোর রাতে যেমন পাখি চিকচিক চিকচিক করে ডেকে ওঠে, কা কা করে ডেকে ওঠে, ওরকম শব্দ ও শুনতে পাচ্ছে। আর মাঝে মাঝে ওদের বাড়ির আশপাশে জঙ্গল থেকে পুরো ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছে। রহমত দেখলো তো রাজু তো নেই। রাজু তাহলে গাড়িতে ওঠেনি, ভুল দেখলো। গাড়ির পেছনে দরজার হ্যান্ডেলটা ধরে, লকটা ধরে দাঁড়িয়ে আছে। আর দেখছে যে দুটো কাফন নামিয়েছিল, একটা কাফনের মুখ পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে রহমতকে এমন করে তাকিয়ে দেখলো। কাফনের মুখটা খাটের ওপর যখন শোয়ালো, রহমত হঠাৎ করে মুখটা, নিজের মাথাটা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। রহমত ভয় ঠাক 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 করে কাঁপছে। এরা ওই ভোর রাতে যখন ওই ফুল ফুল দিয়ে ওপরে আতর ফাতর ছেটাচ্ছে, হঠাৎ ধরে আজান পড়া শুরু হয়েছে। আজান যেই শুরু হয়েছে, রহমতের শরীর থেকে আজানে যখন শুনছে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওর শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। ও তখন নিজেকে নিজেই বলছে বাড়ি ফিরতে হবে তো, আমি দুরাত বাড়ি ফিরিনি তো। মানে দুরাত এই বডিটাকে নিয়ে এদিক সেদিক ঘুরেছে, দুটো রাত হয়ে গেছে। রহমতের খেয়াল নেই, সাথে রাজু ছিল। রাজু নেমে গেছে সেই বাথরুম করার নাম করে শহরের রাস্তায়। ও যখন গাড়িতে উঠেছে, টাকা পয়সা নিয়ে গাড়ি স্টিয়ারিং স্টার্ট দিয়েছে, তখন দেখছে রাজু ওই বাড়িটার ঠিক সম্মুখে দাঁড়িয়ে আছে। যেই বডিগুলো যেখানে নামিয়েছে, সেই বডিগুলোর সম্মুখে 10 হাত দূরে রাজু দাঁড়িয়ে আছে। গাড়ি স্টার্ট দিয়েছে, রাজু হাত দেখিয়েছে, রাজুকে পাশে বসিয়েছে। রাজুকে পাশে বসালে হবে কি, গাড়ি তো ছুটে চলেছে সেই রাস্তা দিয়ে বাড়ির পথে।
আস্তে আস্তে ভোর হয়ে এসছে। এক জায়গায় ওজো করেছে, ওজো করে রহমত ছোট্ট থেকেই নামাজ পড়ত। ওজো করে একটা মসজিদের সামনে গাড়িটাকে দাঁড় করিয়ে নেবে নামাজ পড়তে ঢুকেছে। দুজন হুজুর রহমতকে দেখে বলছে যে, আরে বেটা, কি অবস্থা তোর মুখে? কোথায় ছিলিস সারা রাত? তোর মুখ চোখ যে কালো হয়ে গেছে, আর কিসের কালো ছায়া তোর মুখে? ও একটু হেসে মসজিদের ভেতর ঢুকে গেল। ঢুকে নামাজটা পড়ে ও বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর ও তো এবার নিজের বাড়িতে পৌঁছেছে। অ্যাম্বুলেন্সের চাবিটা মাথার কাছে রেখেছে টেবিলে। মালিক খবর পেয়েছে। ও লাশ যেমন যেমন তোলার তুলে থানা হয়ে পার্টির বাড়িতে পৌঁছে ও নিজের বাড়িতে পৌঁছেছে। খালি রহমতকে বলল, তোমাকে আর আসতে হবে না, আমি তোমার সঙ্গে গিয়ে দুপুরে দেখা করব। ও এবার ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম থেকে মনে হলো কেউ যেন তাকে এই ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস পড়ার সাথে সাথে বলল, রহমত, আমায় তো মাটি দেওয়া হবে, তুমি মাটি দেওয়ার সময় থাকলে না। মনে হলো সেই ভদ্রমহিলা যার 180 ডিগ্রি মাথাটা ঘুরে গেছিল, যার মাথার এখান দিয়ে চকলা উঠে কেটে বেরিয়ে গেছিল খুলি থেকে, সেই মুখটা মুখের সামনে ঝুঁকে পড়ে রহমতকে কিছু বলছে। রহমত মানে ওই দৃশ্য দেখে স্বপ্ন দেখলো না সত্য দেখলো, বিছনা থেকে লাফিয়ে উঠেছে। লাফিয়ে উঠে ও সেই সময় মালিক, অ্যাম্বুলেন্সের মালিক ঢুকেছে। রহমত আছো? বলছে যে হ্যাঁ হ্যাঁ, বসো বসো, তুমি বসো, শো, আমি তোমার সঙ্গে এই অবস্থায় কথা বলছি। বলছে যে রহমত এবার তার মালিককে বলছে, যে বডি দুটো আমি ওদের বাড়িতে পৌঁছে এসেছিলাম, সে বলছে মাটি দেওয়ার সময় তুই আমার মাটি দিবি না, তুই ওইখানে গিয়ে ছেড়ে দিয়ে চলে এলি। বলল, তাহলে হুজুর, তাই হুজুর আমাকে বলেছিল তোর মুখে কিসের কালো ছায়া ঘুরছে। সে একে বলে অ্যাম্বুলেন্সটা নিয়ে সে সেই গোরস্থানে গেল। গোরস্থানে গিয়ে তখন ওরা সব মাটি ফাটি খুঁড়েছে, ওদের লোকজন যা যা কাজ করার ওগুলো খুঁড়ছে। ও গিয়ে সামনে দাঁড়ালো। সবাই যখন ওই গোরস্থানে বডি দুটোর ওপর কাপড় দেওয়া বডি দুটোর ওপর মাটি দিচ্ছে, রহমত মাটি দিল। মাটি দিয়ে আল্লাহর নাম করলো। আল্লাহর নাম করে ও গোরস্থান থেকে গেট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসেছে। দেখছে, রহমত দেখছে যে তার যাকে মাটি দিয়ে এলো সে আর কেউ নয়, সে তার মা। রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। ও গাড়িটা ঝট করে ব্রেক কষে দাঁড়িয়ে। মাকে তো ঘরে সুস্থ দেখে এসছি। গাড়ি বাড়িতে এসে রহমত দেখে তার মা সকালবেলায় রহমত বেরিয়ে যাওয়ার পরই শরীরটা খারাপ ছিল। হঠাৎ বাথরুম বেরোবে, সেই সময় বাথরুম যাওয়ার মুখে হাটফেল করে তার বারান্দায় মাথা ঘুরে পড়ে গেছিল, আর ওঠেনি, আর জ্ঞান ফেরে। রহমতের মা মারা গেছে।
রহমত কে দেখা দিয়ে গেল। তারপর থেকে রহমত আর কোনোদিন ওই লাশবহা গাড়ি বহন করা কোনোদিন চালায়। রহমত এখন একটি উবেরে এক ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করে, একটি মালিকের গাড়ি চালায়। যদি রহমতের এই কাহিনীটি, জীবনে ঘটে যাওয়া এই কাহিনীটি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। যারা আমার কাহিনী শোনেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেন, আর পারলে একটু বন্ধু বান্ধবের মধ্যে এই কাহিনীটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনলেন রামধনু হরর পক্ষ থেকে এইরকমই এক কাহিনী শিহরণ জাগায়।